Bismillahirrahmanirrahim. Welcome to all from the core of my heart. I am Salim Nunnabi, lecturer in English, DNM United Ideal College. Today's class introduction. Class 11 and 12, subject English compulsory, paper first. Today's class lesson, that is what I am going to teach you about the rules of writing short notes in the flowchart. The learners, you know, this item is very new in your ASSA level. In your earlier SSC level, this kind of question item was not there in the syllabus. So you know this is the very new item in your SSC level. So you have to know the rules and regulations of writing short notes correctly in the flowchart. And I think this question item is a bit hard for the new students of SSC level. So you have to learn the rules of writing short notes in the flowchart correctly. And for knowing these rules of writing short notes in the flowchart, you have to watch this class very minutely. শিক্ষার্থীরা, তোমাদের এসএসসি লেভেলে এই প্রশ্ন আইটেমটা ছিল না। এটা এইচএসসি লেভেলে এক সম্পূর্ণ নতুন, এবং এই নতুন আইটেমটা লেখার জন্য কিছু নিয়মকানুনের প্রয়োজন আছে, নিয়মকানুন জানার প্রয়োজন আছে। সুতরাং তোমাদেরকে অবশ্যই সেই নিয়মকানুনগুলো মনোযোগ সহকারে শুনতে হবে এবং জানতে হবে। এজন্য এই লেকচারটা তোমাদের ভালোভাবে দেখতে হবে এবং জানার চেষ্টা করতে হবে, শেখার চেষ্টা করতে হবে কিভাবে শর্ট নোটসগুলো কারেক্টভাবে লেখা যায়। সো শিক্ষার্থীরা, আমরা নিয়মে যাই। রুল নম্বর 1, যে সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকবে সেই সেন্টেন্সের সেই ভার্ব থেকে একটা মাত্র ভার্ব থেকে সেন্টেন্স বা ক্লজের বা প্রয়োজনীয় শব্দ বা বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত বা সেন্টেন্স বা ক্লজের শেষ পর্যন্ত লিখব। অর্থাৎ আমি যদি বুঝি যে আমার এখান থেকে লেখা আমি শুরু করেছি, যেখান থেকে সেখান থেকে আমি লেখা শেষ করি, যতগুলো শব্দ লেখা যায় বক্তব্য শেষ হয়ে যায় সেখানে শেষ করে দেব। যদি তাও না বুঝি তাহলে ক্লজ, যদি ক্লজ থাকে তাহলে ক্লজের যে কনজাংশন থাকে কনজাংশনের আগ পর্যন্ত লিখব। তাও যদি না বুঝি তাহলে সেন্টেন্সের শেষ পর্যন্ত লিখব। অর্থাৎ আমি যেখান থেকে শুরু করব সেখান থেকে আমি বক্তব্য শেষ হওয়া পর্যন্ত লিখব, না বুঝলে সেন্টেন্সের বা ক্লজের শেষ পর্যন্ত লিখব। এখন আমি দেখি 1 নম্বর রুলের একটা সাধারণ নিয়ম, সেটা হলো যদি বি ভার্ব মেন ভার্ব হিসেবে যদি কোনো সেন্টেন্সে থাকে, am is are, যেটা আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে জানি, সেটা যদি মেন ভার্ব হিসেবে থাকে তাহলে বি ভার্বের পর থেকে প্রয়োজনীয় শব্দ পর্যন্ত লিখব। যেমন এখানে প্যাসেজটা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা was born on 6 March. Now this living legend is a member of the lower house of the Russian legislature. এখানে বলা হচ্ছে যে সেটা হলো বলা হচ্ছে যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা সম্পর্কে বলতে বলা হচ্ছে, এটা প্যাসেজটা। এখন প্রশ্ন হলো রাইট শর্ট নোটস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট ভ্যালেন্টিনা তেরেস্কোভা। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম যে শোয়িং এর পর থেকে প্রশ্ন থাকে, সেটা লিখতে হয় প্রথমে। দি ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট ভ্যালেন্টিনা তেরেস্কোভা, অর্থাৎ ভ্যালেন্টিনা তেরেস্কোভা সম্পর্কে আমাকে গুরুত্বপূর্ণ তথ্য লিখতে হবে। একটা করে দেওয়া আছে এ লিভিং লিজেন্ড, তাহলে আমি তথ্য পেলাম যে এখান থেকে ইজ এ মেম্বার অফ দ্য লোয়ার হাউস অফ দ্য রাশিয়ান লেজিসলেচার, এখানে বি ভার্বের পরের থেকে আসে। বি ভার্ব থেকে বি ভার্ব যেমন একটা সেন্টেন্সে উত্তর আসে যে সেন্টেন্সে বি ভার্ব মেন ভার্ব হিসেবে আসে, তাহলে আমি বি ভার্বের পরের থেকে নেই, এই মেম্বার থেকে আমি শেষ করেছি। এখন যদি আমি হাউস পর্যন্ত শেষ করতাম তাহলে আমার বক্তব্য শেষ হতো না, যে কোন লোয়ার হাউসের সে মেম্বার, এই জন্য আমার লেজিসলেচার পর্যন্ত শেষ করতে হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা, যদি আমি অপের পরের থেকে যাই, প্রিপোজিশনের পরের থেকে যাই, তাহলে অবশ্যই আমাকে নাউনে যেয়ে শেষ করতে হবে, কারণ প্রিপোজিশনের বক্তব্য নাউনে না যেয়ে শেষ হয় না। তাহলে বিভার্ব থাকলে থেকে যদি বিভার্বের যে সেন্টেন্সে উত্তর আসে সেখানে যদি মেন ভার্ব বিভার্ব থাকে তাহলে আমরা বিভার্বের পরের থেকে শুরু করব এবং বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আমরা লিখতে থাকব। দ্বিতীয় নম্বর, যদি কোনো সেন্টেন্সে বি ভার্ব না থেকে যদি হ্যাজ ভার্ব মেন ভার্ব হিসেবে থাকে, হ্যাজ, হ্যাভ বা হ্যাড, সেই হ্যাজ ভার্ব থেকে আমরা লেখা শুরু করব।
যেমন everyone has the right to a standard of living adequate to the health and well-being of oneself and one's family. Everyone has the right to education. এখানে প্রশ্ন বলছে ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ হিউম্যান রাইটস, এটা সম্পর্কে লিখতে হবে। একটা লিখে দেওয়া আছে হ্যাজ দ্য রাইট টু এ স্ট্যান্ডার্ড অফ লিভিং। তাহলে আমরা এখানে উত্তর পেয়েছি এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এডুকেশন। এই সেন্টেন্সে আমার প্রয়োজনীয় তথ্য আছে এবং এই সেন্টেন্সের মূল ভার্ব হ্যাজ। তাহলে আমি হ্যাজ ভার্ব থেকেই শুরু করেছি, হ্যাজ দ্য রাইট টু এডুকেশন। অর্থাৎ যে সেন্টেন্সে উত্তর আছে সেই সেন্টেন্সে যদি মেন ভার্ব হ্যাজ থাকে তাহলে আমরা হ্যাজ থেকে শুরু করব। 1 নম্বর রুলের শেষের যে সাধারণ নিয়মটা আছে সেটা হলো যদি কোনো সেন্টেন্সে বি বা হ্যাজ ভার্ব ব্যতীত একটি মাত্র ভার্ব মেন ভার্ব হিসেবে থাকবে যদি সেন্টেন্সে, সেই সেন্টেন্সের সেই মেন ভার্ব থেকে শুরু করব আমরা। আগে আমরা দেখেছি বি ভার্ব থেকে ভার্ব থেকে শুরু করেছি, তারপরে দেখেছি হ্যাজ ভার্ব মেন ভার্ব থাকলে হ্যাজ ভার্ব থেকে শুরু করেছি। এখন যদি এই দুটো বাদে অন্য একটা মাত্র ভার্ব মেন ভার্ব হিসেবে থাকে তখন আমরা সেই মেন ভার্ব থেকেই শুরু করব। যেমন প্যাসেজটা তেরেস্কোভা বিগান স্কুল ইন 1945 at the age of 8 but left school in 1953. প্রশ্ন হলো showing the important information about Valentina Tereskova. একটা আছে বিগান স্কুল ইন 1945 মেন ভার্ব থেকে আসে, তাহলে আমরা লেফট স্কুল ইন 1953 এখান থেকে করেছি লেফট স্কুল ইন 1953, অর্থাৎ বি ভার্বও নেই হ্যাজ ভার্বও নেই, এ বাদে অন্য একটি ভার্ব মেন ভার্ব হিসেবে আছে, তাই আমরা সেই মেন ভার্ব থেকে শুরু করেছি। যে লেফট স্কুল যদি আমি এই পর্যন্ত দিতাম তাহলে বক্তব্য শেষ হতো না, যে কোন সময় বা কোথা থেকে কোন স্কুল শেষ ত্যাগ করেছে, এই জন্য আমরা এই তারিখ পর্যন্ত লিখেছি যাতে বক্তব্যটা শেষ হয়। এখন রুল নম্বর 2, আগে দেখেছি আমরা একটা মাত্র করে ভার্ব ছিল সেন্টেন্সে, সে মেন ভার্ব থাকুক বি ভার্ব থাকুক হ্যাজ ভার্ব থাকুক বা অন্য একটি ভার্ব। এখন দেখছি যে দুইটা ভার্ব যদি থাকে সেই দুইটা ভার্ব থাকলে আমরা মেন ভার্ব থেকে শুরু করব, তাই তো মেন ভার্ব থেকে সেন্টেন্স বা ক্লজের প্রয়োজনীয় শব্দবন্ত লিখবো, অর্থাৎ মেন ভার্ব থেকে শুরু করব দুটো যদি ভার্ব থাকে। যেমন প্যাসেজটা তেরেস্কোভা বিকেম ইন্টারেস্টেড, অর্থাৎ যদি দুইটা ভার্ব অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব দুইটা করে থাকে তাহলে আমরা মেন ভার্ব থেকে শুরু করব। Tereskova became interested in parachuting from a young age and trained in skydiving at the local aero club, making her first jump at the age of 22 on 21st May 1959. At the age of 22, she was employed as a textile worker in a local factory. Question now question. Write short notes in the flowchart showing the important information about Valentina Tereskova. Valentina Tereskova সম্পর্কে important information লিখতে হবে। একটা লেখা আছে became interested in parachuting, তাইলে আমরা একটা উত্তর পেয়েছি কি was employed in a textile as a textile worker in a local factory। এখানে বি ভার্ব আছে এবং আরেকটা past participle ভার্ব আছে, তাহলে আমরা মেন ভার্ব থেকে এমপ্লয়েড থেকে শুরু করেছি, এমপ্লয়েড এট এ টেক্সটাইল ওয়ার্কার। এই পর্যন্ত যদি শেষ করতাম তাহলে কোথায় ওয়ার্কার ছিল কি ধরনের ওয়ার্কার ছিল সেটা শেষ হতো না, এই জন্য আমরা ফ্যাক্টরি পর্যন্ত শেষ করেছি বক্তব্য শেষ করার জন্য। তাহলে যদি দুইটা অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব থাকে তাহলে আমরা মেন ভার্ব থেকে শুরু করব। 3 নম্বর নিয়ম, কোনো কোনো সময় প্রয়োজনে এক সেন্টেন্স থেকে একাধিক উত্তর লেখা যায়, একই সেন্টেন্স থেকে একাধিক উত্তর লেখা যায়। যেমন she became interested in parachuting from an young age at the and trained in skydiving at a local aero club, making her first jump at the age of 22 on 21st May 1959. লিখতে হবে short notes in the flow chart showing the important information about Valentina Tereskova. Valentina Tereskova সম্পর্কে important information লিখতে হবে। একটা আছে interested in parachuting from a young age, এটা দেখো আমরা একটা মাত্র সেন্টেন্স আছে। এখন এখানে উত্তর আছে trained in skydiving at a local aero club, এই একটা উত্তর আমরা পেয়েছি। আমরা উত্তরটা যেভাবে আছে সেভাবে লিখেছি কারণ এটা past participle আকারে past form আকারে আছে। পরেরটা আছে মেকিং আর ফার্স্ট জাম্প, এখানে আইএনজি যোগ আছে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল রূপে আছে, আমরা সেটাকে যেহেতু এটা পাস্ট ফর্ম আছে এটাও মেকিং থেকে মেড করেছি। এই বক্তব্যটা আবার আমি বলছি, কোন সেন্টেন্সে যেখান থেকে শর্ট নোট লেখা শুরু করা হয়েছে সেই ওয়ার্ড শব্দ বা ওয়ার্ডটা যে পার্ট সাবস্টিটিউট থাকে তার পরবর্তী কনজাংশন যেমন কমা
or but as since because for ইত্যাদি পূর্বের ন্যায় ইত্যাদির পরে যদি পূর্বের ন্যায় একই পার্টস অফ স্পিচ থাকে তবে সেখান থেকে আবার নতুন করে একটা শর্ট নোট লেখা শুরু করা যায়। অর্থাৎ প্রথমটা ছিল ভার্বের পাস্ট ফর্ম ট্রেন্ড এবং পরেরটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল। তার পরিবর্তে আমরা ভার্বের পাস্ট ফর্ম করেছি, মেড করেছি, যেটা বলা হচ্ছিল যে এখানে আমি যেভাবে করেছি আমার দরকার ট্রেন্ড সেভাবে আসে এবং পরেরটা আইএনজি যোগ পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল আসে, সেটাকে আমার জন্য প্রয়োজনে আমি পাস্ট ফর্ম করে নিয়েছি। এইভাবে করতে হবে। রুল নম্বর 4, কোনো কোনো সেন্টেন্সে প্রয়োজনীয় তথ্য আগে বা পরে থাকে, সেইরূপ সেন্টেন্সের প্রয়োজনীয় তথ্য ক্রম অনুযায়ী সাজিয়ে লিখতে হয়। অর্থাৎ আমরা জানি যে ফ্লো চার্টে সবসময় ফ্লো বজায় রাখতে হয়, সামনের থেকে পিছনে এগিয়ে যাবে। অর্থাৎ কখনো একের পরে 2 হবে, 2 এর পরে 3 হবে, কখনো একের পরে 3 হবে না, 3 এর পরে 2 এরকম হবে না, যেগুলো ক্রম অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। যেমন প্যাসেজটা আমরা একটু পড়ি। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য shackles of apartheid to a multicultural democracy as an icon of peace and reconciliation, who came to embody the struggle for justice around the world. Imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation. এখানে শর্ট নোট লিখতে হবে দি ওয়ার্কস অফ ম্যান্ডেলা, ম্যান্ডেলার কর্মকাণ্ড সম্পর্কে লিখতে হবে। একটা আছে এমবডিড দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আছে। এখানে আমরা কি আছে লিখেছি fought against white minority rule, imprisoned for nearly 3 decades। এখন এখানে আছে his fight against white minority rule, embodied struggle for justice around the world, imprisoned for nearly 3 decades for his fight against white minority rule। তিনি imprisoned হয়েছিলেন nearly 3 decades কিসের কারণে? ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুলের কারণে, অর্থাৎ মাইনরিটি রুলের বিরুদ্ধে ফাইট করার কারণে। তাহলে এটা নিঃসন্দেহে আগে হয়েছিল, সেই জন্য আমরা ফাইট পাস্ট টেন্স আছে এমবডিড বলে ফাইটটাকে এই নাউনটাকে আমরা পাস্ট ফর্ম ভার্ব করে ভার্ব করে, এটা নাউন আছে, নাউনটাকে আমরা ভার্ব করেছি। ফাইট নাউন হয় আবার ভার্ব হয়, সেটাকে আমরা পাস্ট ফর্ম যেহেতু আছে এমবডিড, সেটাকে আমরা পাস্ট ফর্ম করেছি ফট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। কারণ এটা ফাইট না করলে তিনি তো ইমপ্রেজেন্ট হতেন না, অর্থাৎ এটা আগে হয়েছে, এই জন্য আমরা আগে লিখেছি। তারপরে ইমপ্রেজেন্ট ফর নিয়ারলি 3 decades লিখেছি, না হলে তথ্যটা আগে পরে হয়ে যেত, যেটা আমাদের ভুল হতো। তাহলে বোঝা গেল যে আমরা প্রয়োজনীয় তথ্য যদি আগে পরে থাকে তাহলে সেটা যেগুলো আগে হবে সেগুলো আগে লিখতে হবে, যেগুলো পরে হবে সেগুলো পরে লিখতে হবে। প্রশ্ন নম্বর রুল নম্বর 5, তবে কোনো কোনো সময় প্রয়োজনে কিছু তথ্য বা শব্দ টেক্সটের অর্থের সঙ্গে সঙ্গতি রেখে বাইরের থেকে কিছু শব্দ নিয়ে লিখতে হয়, এর অর্থকে অধিকতর পূর্ণাঙ্গ বা সুন্দর করার জন্য। অর্থাৎ কিছু কিছু শব্দ এখানে থাকে না, কিন্তু সেগুলো আমাকে নিতে হয় নতুন করে, নিয়ে অর্থটা সম্পূর্ণ করার জন্য। যেমন আমরা একটু দেখি, ইন্টারনেট অ্যান্ড রিসার্চ ফ্যাসিলিটিস আর মাচ বেটার দেয়ার than anywhere in the world country. Moreover, public universities offer residential and boarding facilities at low or subsidized rates. এখানে প্রশ্ন হলো the students are benefited, showing the how the students are benefited by the universities, কিভাবে বেনিফিটেড হয় ইউনিভার্সিটি। এখানে বলতেছে ইউনিভার্সিটিটা কিগুলো দেয়, আর এখানে বলা হচ্ছে স্টুডেন্টরা কিভাবে বেনিফিটেড হয়। তারা বলতেছে কি গেট মাস বেটার ইন্টারনেট অ্যান্ড রিসার্চ ফ্যাসিলিটিস, স্টুডেন্টসরা পাচ্ছে তারা, এখানে তো বলা হচ্ছে যে ইউনিভার্সিটি দিচ্ছে। এখন এনজয় একসঙ্গে হয়ে গেছে এনজয় রেসিডেন্সিয়াল, আটটা এনজয় থেকে সব রেসিডেন্সিয়াল শব্দটা আলাদা হবে। enjoy residential and boarding facilities at low or subsidized rates। এখানে আমরা দেখি পাবলিক ইউনিভার্সিটিগুলি অফার করে কিন্তু স্টুডেন্ট সেগুলি ভোগ করে, সে কারণে এনজয় ভার্বটি শর্ট নোটের শুরুতে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে তো ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিগুলো দিচ্ছে, এরা সাবজেক্ট হিসেবে আসে প্রশ্নে, কিন্তু এখানে প্রশ্নের সাবজেক্ট হলো, এখানে প্রশ্ন যেটা আছে সেখানে সাবজেক্ট হলো স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস নিঃসন্দেহে দেবে না, এটা গ্রহণ করবে। এই জন্য আমরা এনজয় শব্দটা নিয়ে আসা হয়েছে।
অর্থাৎ কিছু কিছু শব্দ প্রয়োজনীয় তথ্য আমাকে নিয়ে আসতে হয় অর্থসঙ্গতি রাখার জন্য। তাহলে শিক্ষার্থীরা এই মোটামুটি ছিল শর্ট নোট রাইটিং এর প্রয়োজনীয় কিছু নিয়ম কানুন। এছাড়াও আরো কিছু নিয়ম কানুন আছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ জানা, সেটা আমরা আশা করছি যে আমি ইন দ্য নেক্সট ক্লাস আই উইল ট্রাই টু ডিসকাস অ্যাবাউট দ্য আদার রুলস অফ রাইটিং শর্ট নোটস ইন দ্য ফ্লো চার্ট। অর্থাৎ আগামী ক্লাসে আমি আর যে প্রয়োজনীয় রুলগুলো আছে সেগুলো তোমাদের জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত স্টে হোম, সেফ হোম, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন আল্লাহ হাফেজ। সে পর্যন্ত তোমরা ঘরে থাকো, নিরাপদ থাকো, লেখাপড়ায় মনোযোগী হও এবং সে পর্যন্ত তোমরা নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।